ইরানে হামলার একটি পূর্বাভাস না সর্ববই প্রস্তুতি। বন্ধুরা, ঝাঁকে ঝাঁকে ট্যাঙ্কার যাচ্ছে মধ্যপ্রাচ্যে। জাতিসংঘ কর্তৃক ইরানের উপরে আবারও অর্থনৈতিক এবং সামরিক অবরোধ আরোপ করা হয়েছে। বন্ধুরা, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইরানের পারমাণবিক অবস্থার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে টার্গেট করে নতুন করে এই অবরোধ আসলে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। এবং ইরানের তরফ থেকে এই অবরোধের পর হুমকি দিয়ে বলা হয়েছে এই অবরোধের যে কোনো দায় দায়িত্ব পশ্চিমা বিশ্বকে নিতে হবে। এই অবরোধের সাথে অবশ্যই একমত ঘোষণা করেনি চীন এবং রাশিয়ার মতো দেশগুলো। বন্ধুরা, তারা আরও 6 মাস সময় বৃদ্ধির পরিকল্পনা করেছিল, কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়। ব্রিটেনের মতো দেশগুলোর সাথে আলোচনার পর তারা একমত হতে পারেনি। ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে ইরান তার অবস্থান থেকে কোনোভাবেই সরছে না বা নড়বে না। এ কারণে আসলে নতুন করে আবার এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা ছাড়া অন্য কোনো উপায় নাই। বন্ধুরা, এর পরপরই মূলত আমেরিকায় একটা বড় ধরনের মিটিং হয়। আমেরিকার শীর্ষ জেনারেলদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ। তারই তলবে বিশ্বের বিভিন্ন অবস্থানে মার্কিন শীর্ষস্থানীয় জেনারেল এবং ব্রিগেডিয়াররা এখানে দেখা করতে আসেন। বন্ধুরা, এরই মাধ্যমে যে ব্যাপারটি আসে, সম্ভবত আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তাদের কৌশলগত যে সকল নিরাপত্তা বিষয়গুলো ছিল সেটির আলোচনার সাথে এমন কিছু ব্যাপার ছিল যে ঝাঁকে ঝাঁকে আমেরিকা থেকে ট্যাঙ্কারগুলো প্রথমে ইউরোপের দিকে গিয়েছে। তখন তারা ধারণা করেছিল যে এই ট্যাঙ্কারগুলোর মূল টার্গেট হচ্ছে রাশিয়া। ন্যাটোর সাথে রাশিয়ার এই মুহূর্তে চরম উত্তেজনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কতটা ন্যাটোর সাথে সঙ্গ দেবে সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ট্যাঙ্কারের ঝাঁক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার পার্শ্ববর্তী ইউরোপীয় অঞ্চলগুলোতে উড়ে যাওয়ার কারণে ধারণা করা হয়েছিল রাশিয়ার বর্তমানে আগ্রাসী মনোভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর সাথে সম্মিলিতভাবে এই থ্রেট মোকাবেলা করার জন্য এমন ধরনের বড় সামরিক প্রস্তুতি রয়েছে। বন্ধুরা, আসলে ট্যাঙ্কার কি আপনারা অবশ্যই জানবেন যে মাঝ আকাশে বা আকাশের অভ্যন্তরে বড় বড় যুদ্ধবিমান, ফাইটার বা বোম্বারগুলোতে জ্বালানি ভরার কাজ করে এই বিশাল বিশাল ট্যাঙ্কারগুলো। এবং এক্ষেত্রে পৃথিবীর অন্যতম শক্তিশালী নয়, পৃথিবীর একচ্ছত্র আধিপত্যধারী দেশটির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, এর মাধ্যমে হচ্ছে ট্যাঙ্কার আছে, তার মানে ফাইটার জেট, বোম্বার এগুলোও সাথে থাকবে, কারণ এগুলোতে জ্বালানি ভরার কারণেই এই ট্যাঙ্কারগুলোর প্রয়োজন হয়। সুতরাং এইগুলোর দিয়ে কী হবে, এমন কোনো অবস্থানে অত শত শত যুদ্ধবিমান থাকবে যার লক্ষ্য বা টার্গেট হলো সুনির্দিষ্ট কোনো অপারেশন পরিকল্পনা বাস্তবায়ন করা। বন্ধুরা, এটি কি যৌথভাবে মূলত চীন, রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার একটি শক্তিশালী মুভ? মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি তার অবস্থান পরিবর্তন করেছে রাশিয়ার ব্যাপারে? তিনি অনেক দেন দরবার করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে। বন্ধুরা, তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। এখন কি তিনি একই সাথে ইরান এবং রাশিয়াকে টার্গেট করেছেন? বন্ধুরা, রাশিয়ার সাথে সরাসরি কেউ কোনো যুদ্ধে জড়াবে না, আর জড়ালে রাশিয়া এই যুদ্ধে হারবে না, এটা মোটামুটি নিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো শক্তি যদি রাশিয়ার সাথে যুদ্ধে জড়ায় তাহলে কেউই জিতবে না, কেউই হারবে না, মূলত সবাই একসাথে ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর এক্ষেত্রে এখন ক্ষমতার খেলা বা উচ্চমর্গের কোনো খেলা তৈরি হতে পারে। একদিকে চীনের তাইওয়ান রয়েছে সামনে, অন্যদিকে রাশিয়ার সামনে রয়েছে ইউক্রেন, আর অন্যদিকে ইসরায়েল এবং ইরানের উত্তেজনা। বন্ধুরা, চীন সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার প্রতিরক্ষা সিস্টেমগুলোকে উন্নত করার চেষ্টা করছে। এর অন্যতম উদ্দেশ্য হলো সরাসরি ইরানে বেশি তোমরা ঘাটাঘাটি করো না। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে চায় না। সুতরাং এখানে একটি যুদ্ধ অনিবার্য। আজ হোক কাল হোক আবারও ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি অনিবার্য যুদ্ধ হবে, এ বিষয়ে মোটামুটি কোনো সন্দেহ নেই। বন্ধুরা, সেটি কখন হবে সেটি হলো এখন বলার বিষয়। যেহেতু ইরানের উপর একটি সম্মিলিত অবরোধ আরোপ করা হয়েছে, সেই অবরোধের পক্ষে ইউরোপীয় 3টি দেশও রয়েছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মূলত ইসরায়েল কাতারের অভ্যন্তরে দোহায় হামলা চালানোর পরেও তারপরেও তারা ক্ষমা চেয়েছে মিস্টার নেতানিয়াহু। এক্ষেত্রে কাতারের মন গলে গেছে, বলেছে তারা খুশি এই ক্ষমা চাওয়ার ব্যাপারে। আর কোনোদিনও মিস্টার নেতানিয়াহু কমিটমেন্ট করেছেন তিনি হামলা চালাবেন না কাতারের অভ্যন্তরে, সৌদি আরবের অভ্যন্তরে হামলা তিনি চালাবেন না। এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইসরায়েলের সাথে এমন একটা প্যাক্ট অলরেডি গোপনে করে ফেলেছেন যে আরব মিত্রদের উপর তার হামলা হবে না। এখন বাকি থাকলো তুরস্ক। বন্ধুরা, তুরস্ক আছে তার মতো করে। তুরস্ক মুখে যত বলুক, কিন্তু ইসরায়েলের সাথে অন্তর্নিহিত সম্পর্ক সে ছাড়বে না, কারণ তার অনেক কিছু পাওয়ার আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যুদ্ধবিমান F-35 লাইটনিং 2 থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের TFX প্রোগ্রামের ইঞ্জিন। সুতরাং মধ্যপ্রাচ্যে একমাত্র ইরান এবং তার পার্শ্ববর্তী যে সকল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে তাদেরই লড়তে হবে।
আর এক কথা এই মুহূর্তে সম্ভবত ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক অবস্থানগুলোকে টার্গেটে রূপান্তরিত করছে। বন্ধুরা, ইরানে এখন সম্ভবত, পূর্বে তো ইসরায়েল একা চালাতো হামলা, এখন হয়তো ইউরোপীয় দেশগুলোও সহায়তা করবে ইসরায়েলকে এক্ষেত্রে। কারণ যখন ইরান একচ্ছত্রভাবে স্পষ্টভাবে বুঝবে যে তার আর অন্য কোনো উপায় নেই, তখন সে সুস্পষ্টভাবে সমরাস্ত্র ভিত্তিক পারমাণবিক ওয়ারহেড তৈরি করার ঘোষণা না দেখ চুপে চুপে এটি তারা করবে। কারণ তার টিকে থাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব এই পারমাণবিক ওয়ারহেডের উপর নির্ভর করবে। আর যখন আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পারবে ইরান পারমাণবিক ওয়ারহেড নির্মাণের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তখন এখানে একটা খেলা হবে। আর সেই খেলায় যদি ইরান পাশ করে যায়, তাহলে আন্তর্জাতিক বিশ্ব এবং বিশ্ব ব্যবস্থার মধ্যপ্রাচ্যের নীতি পরিবর্তন হয়ে যাবে। আর যদি কোনোভাবে ইরানকে তারা পদানত করতে পারে, তাহলে অবশ্যই এক্ষেত্রে ইরানের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য দখলে আসবে আমেরিকার। বন্ধুরা, সেই ব্যাপারটি আসলে কোন দিকে ঘটতে পারে? ইরানকে পদানত করা এক প্রকার অসম্ভব, তবে তারা হয়তো ইরানের পারমাণবিক কার্যক্রমকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিতে পারে। স্থায়ীভাবে পদাতিক বাহিনী না পাঠিয়ে, ইরানের অভ্যন্তরে না দখল করে, পুরোপুরি ইরানের অভ্যন্তরে পদাতিক সৈন্যবাহিনী প্রেরণ ছাড়া শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রমকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া এক কথায় অসম্ভব। সুতরাং হয়তো কয়েক বছর পর পর ইরানের হামলার মাধ্যমে তাদের পারমাণবিক কার্যক্রমটিকে কয়েকদিনের জন্য পিছিয়ে দেবে, আবার ইরান কার্যক্রম শুরু করবে। এভাবে ইঁদুর বিড়াল খেলার মাধ্যমে রাশিয়া এবং চীনের সহায়তায় ইরান একসময় তার কার্যকরী পরিধিতে পৌঁছে যাবে। তবে বর্তমানে যে প্রস্তুতি দেখা যাচ্ছে, সেটি বৃহদাকার একটি নতুন যুদ্ধের হুমকি আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। এখন কবে সেটি শুরু হয়, সেটি হলো দেখার বিষয়। এবং এটি কার বিরুদ্ধে? ন্যাটো রাশিয়া, নাকি ন্যাটো চীন, নাকি রাশিয়া চীন ইরানের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ন্যাটো এই কাজ করে, নাকি ইসরায়েল এবং ইরান, এবং কখন সেটি সংগঠিত হয় সেটি দেখার বিষয়। যদি ইসরায়েল টার্গেট করে ইরানকে, তার পারমাণবিক অবস্থান থেকে শুরু করে মূলত এবার তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর সহায়তায় ইরানকে টার্মিনেট করার চেষ্টা করবে পারমাণবিক অস্ত্র নির্মাণের করার ক্ষেত্রে। এবং ইরান যদি এক্ষেত্রে ওভারকাম করতে পারে, সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার মতো শক্তির সহায়তা তারা স্পষ্টতই পাবে। সুতরাং এক্ষেত্রে চীন, রাশিয়া এবং ইরান, আর অন্যদিকে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল, একটি অলক্ষিত খণ্ডযুদ্ধ বা বিশ্বযুদ্ধ কিন্তু তৈরি হওয়ার পথে রয়েছে। বন্ধুরা, সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চীন তাইওয়ান যুদ্ধ আসতে পারে। মূলত যুদ্ধ খেলায় বড় ধরনের সামরিক প্রস্তুতির কারণে এই ধরনের একটি সামরিক লিডারদের আমন্ত্রণ জানানো হয়েছিল সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে। কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক্ষেত্রে রাশিয়াকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করে তার পারমাণবিক কার্যক্রম সংকুচিত করা এবং মিস্টার ভ্লাদিমির পুতিনকে মানিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করা, দুই ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পর তার এখন চেষ্টা হচ্ছে সামরিক শক্তি বা সামরিক হুমকি প্রয়োগের মাধ্যমে এই দুইজনকে আবার বাগে আনা। এখন বক্তব্য হলো, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রথম চাল ব্যর্থ হওয়ার পর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ইরানের মতো শক্তিকে কি তিনি বাগে আনতে পারবেন? ইউরোপ আমেরিকার এই সম্মিলিত সামরিক হুমকি আসলে কি ভয় দেখাতে রাশিয়া চীন ইরান অক্ষকে? রাশিয়া চীন ইরান যদি একত্রে মিলিত হয়, এটি একটি অবিশ্বাস্য সামরিক শক্তি। এর বিরুদ্ধে ন্যাটো কতদূর কী করতে পারে, এখন সেটির অপেক্ষায় আমরা রইলাম।